আজকে পড়ব অ্যালকোহল যৌগের। প্রথমে পড়ি এস্টারিফিকেশন বিক্রিয়া। তাহলে অ্যালকোহলকে কোনো উপায়ে এস্টার যৌগে পরিণত করা যায়। এস্টারিফিকেশন বিক্রিয়া হলো অ্যালকোহল যৌগকে কার্বক্সিলিক অ্যাসিডের সাথে বিক্রিয়া ঘটালে এস্টার যৌগ উৎপন্ন হয়। তাহলে একটা আমাদের কার্বক্সিলিক অ্যাসিড আর একটা আমাদের লাগবে অ্যালকোহল। এবারে সামান্য অ্যাসিড ক্যাটালিস্ট হিসাবে ব্যবহার করা যায় দু এক ফোঁটা গাঢ় H2SO4। এটাকে প্রায় কম উষ্ণতায় একটু উত্তপ্ত করলে লক্ষ্য করা গেছে কি না কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালকোহল থেকে এক অণু জল ত্যাগের মাধ্যমে এস্টার যৌগে পরিণত হচ্ছে, অর্থাৎ আর ও আর ড্যাশ। মনে রাখতে হবে কি এটা তো দুটোই হতে পারতো, কার্বক্সিলিক অ্যাসিডের হাইড্রোজেন, অ্যালকোহলের OH গ্রুপ। আবার আমি যে অপশনটা দেখিয়েছি কার্বক্সিলিক অ্যাসিডের OH গ্রুপ, অ্যালকোহলের হাইড্রোজেন গ্রুপ। পরীক্ষায় দেখা গেছে কি যে কার্বক্সিলিক অ্যাসিডের OH এবং অ্যালকোহলের H মিলে H2O আকারে নির্গত হয়। তাহলে সামান্য অ্যাসিড ক্যাটালিস্ট অবস্থায় কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালকোহল বিক্রিয়া করে এস্টার যৌগে রূপান্তর হয়। এক্সাম্পল স্বরূপ ধরো আমরা লিখলাম অ্যাসিটিক অ্যাসিড CH3COOH প্লাস ধরো ইথানল নিতে পারি, তাহলে আমরা ওটাকে একটু ভেঙে লিখলাম OH C2H5OH উল্টো দিক থেকে লিখেছি। এক্ষেত্রে কি হবে না ইথানলের এটা নিলে বেরিয়ে তৈরি করবে কি না ইথাইল অ্যাসিটেট C2H5 ইথাইল অ্যাসিটেট। এস্টার যৌগের আইউপিএসি নাম হচ্ছে অ্যালকিল অ্যালকানোয়েট। সামনের দিকের যে পার্টটা থাকে কার্বন সংখ্যা অনুযায়ী মূল অ্যালকেনটাকে চিহ্নিত করে তাকে বলা হয় অ্যালকিল। এখানে দুটো আছে, ইথাইন থেকে এসছে বলেছে ইথাইল, এবং কার্বক্সিলিক অ্যাসিডের এই কার্বনটি থেকে আমরা এই দিকটা গুনে নেব মোট কটা কার্বন আছে। কত কার্বনের অ্যাসিড, দুটো কার্বনের অ্যাসিড হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। তাহলে অ্যালকিল ইথাইল দুই কার্বনের অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড থেকে ইথানোয়েট, তাহলে নামটা হলো ইথাইল ইথানোয়েট। আর ডাকনাম হিসাবে যেহেতু এই অ্যাসিডটিকে আমরা অ্যাসিটিক অ্যাসিড বলে থাকি তাই এটার নাম হচ্ছে ইথাইল অ্যাসিটেট। আবার ধরো এই অ্যাসিডটা যদি আমাদের ফর্মিক অ্যাসিড হয় এবং এর সাথে যদি আমরা ইথানলের বিক্রিয়া ঘটাই, একইভাবে জল বেরিয়ে দিয়ে তৈরি করবে ইথাইল ফরমেট। সামনের দিকে দুটো কার্বন আছে ইথাইল, এখানে এক কার্বনের অ্যাসিড মিথানোয়িক অ্যাসিড, তাহলে নামটা হয়ে গেল কি না ইথাইল মিথানোয়েট। আর ডাকনাম হিসেবে এটাকে আমরা কি লিখতে পারি ইথাইল ফরমেট, ফর্মিক অ্যাসিড থেকে এসেছে তাই ফরমেট। তাহলে দেখলাম কি যে কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালকোহলের বিক্রিয়া দ্বারা এস্টারে রূপান্তর করা যায়। এবারে দ্বিতীয় একটা বিক্রিয়া যেখানে কার্বক্সিলিক অ্যাসিড যদি আমরা ব্যবহার না করে অ্যাসিড ক্লোরাইড ব্যবহার করি, এই যৌগটা অ্যাসিড ক্লোরাইড, এই অ্যাসিড ক্লোরাইডের সাথে অ্যালকোহলের যদি আমরা বিক্রিয়া ঘটাই সামান্য পিরিডিন অনুঘটক অবস্থায়, সামান্য পিরিডিন ক্যাটালিস্ট অবস্থায়
অ্যাসিড ক্লোরাইড যৌগের সাথে অ্যালকোহলের বিক্রিয়ায় এক অণু HCl নির্গত হয়ে এস্টার যৌগে পরিণত হয়। এটা আর ড্যাশ করে দিই, আর ও ও আর এস্টার। এক্সাম্পল স্বরূপ ধরো আমরা নিলাম অ্যাসিটাইল ক্লোরাইড ACCl প্লাস এর সাথে যদি ধরো মিথানল নেই NOCO CH3। পিরিডিনটা কাজ কি? পিরিডিন একটা ক্যাটালিস্টের কাজ করে। দ্বিতীয় কথা, মাধ্যমে যে HCl টা নির্গত হয়, ওই HCl টা আমরা আগের ক্লাসে পড়েছি যে অ্যাসিড মাধ্যমে এস্টারের আত্মবিশ্লেষণ ঘটে যায়, তাই HCl টাকে নষ্ট করার জন্য পিরিডিন লাগে। পিরিডিন ক্ষার জাতীয় পদার্থ, HCl এর সাথে বিক্রিয়া করে HCl টাকে নষ্ট করে দেয় বা আটকে দেয়। সামান্য পিরিডিন অনুভূত ক্রিয়া অবস্থায় এখন HCl বেরিয়ে অ্যাসিটাইল ক্লোরাইড, এটার নাম হচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইড, তার সঙ্গে মিথানল বিক্রিয়া করে তৈরি করবে মিথাইল অ্যাসিটেট। মিথাইল অ্যাসিটেট, তাহলে অ্যাসিটাইল ক্লোরাইড আর মিথানল বিক্রিয়া করে মিথাইল অ্যাসিটেট তৈরি করবে। আমরা যদি অ্যাসিটাইল ক্লোরাইডের সাথে ইথানল প্রয়োগ করি তাহলে ওটা ইথাইল অ্যাসিটেট হবে। এখান থেকে Cl টা বেরিয়ে যাবে, তৈরি হবে CH3O ইথাইল অ্যাসিটেট। বিক্রিয়াগুলো সহজ, জেনারেল রিঅ্যাকশনটা করে নিতে পারলেই কিন্তু পরের স্টেপগুলোকে আমরা ইজিলি করে ফেলতে পারছি। এবারে কি না, অ্যাসিড অ্যানহাইড্রাইড যৌগের সাথে বিক্রিয়া। অ্যাসিড অ্যানহাইড্রাইড কি না, যখন দুটো COOH গ্রুপযুক্ত যৌগ থেকে এক অণু জল ধরো বেরিয়ে যাবে, সেই যে যৌগটা দুটো কার্বক্সিলিক অ্যাসিড থেকে একটা জল বেরিয়ে যাচ্ছে, ধরো আমি দুটো কার্বক্সিলিক অ্যাসিড লিখলাম, এই দুটো কার্বক্সিলিক অ্যাসিড থেকে যদি আমাদের এক অণু জল নির্গত হয়ে যায় তাহলে যে যৌগটা থাকবে সেটাকে বলছি আমরা অ্যাসিড অ্যানহাইড্রাইড। অ্যানহাইড্রাইড যৌগগুলোর বৈশিষ্ট্য কি? এদের সঙ্গে জল যোগ করলেই পুনরায় অ্যাসিডে এরা ফেরত আসে। তাহলে এরকম একটা অ্যানহাইড্রাইড, অ্যাসিডের অ্যানহাইড্রাইড, তাহলে একটা অ্যাসিড অ্যানহাইড্রাইডের সাথে অ্যালকোহলের বিক্রিয়ায় অ্যাসিড অ্যানহাইড্রাইডের সাথে অ্যালকোহলের বিক্রিয়া ঘটানো হবে, তাহলে তৈরি হবে কি, এই পার্টটা ধরে বেরিয়ে যাচ্ছে, তাহলে যুক্ত হচ্ছে কি আর ডাবল বন্ড ও ও আর ড্যাশ, লাল রং দিয়ে যেটাকে ঘিরে দিচ্ছি ওটাকে মাইনাস করে দাও, পড়ে রইলো যেটা সেটাকে মুখোমুখি যুক্ত করো, আর সি ডাবল বন্ড ও আর ড্যাশ। এটাও তৈরি হলো আমাদের একটা এস্টার যৌগ। এক্সাম্পল স্বরূপ ধরো অ্যাসিটিক অ্যানহাইড্রাইড নিলাম আমরা, অ্যাসিটিক অ্যাসিডের অ্যানহাইড্রাইড, তাই এটার নাম অ্যাসিটিক অ্যানহাইড্রাইড CH3 সি ডাবল বন্ড ও CO CH3, এর সাথে আমরা বিক্রিয়া করাচ্ছি ইথানলে। সামান্য পিরিডিন অনুঘটক ব্যবহার করা যায়
এখান থেকে আমার এই পোর্শনটাকে মাইনাস করে দিয়ে পড়ে রইল CH3 ডাবল বন্ড ও C2H5 ইথাইল অ্যাসিটেট। তাহলে এখানে তৈরি হয়ে গেল আমাদের ইথাইল অ্যাসিটেট। পরেরটাকে করি আমরা জারণ বিক্রিয়া। তাহলে এক্ষেত্রে আমরা করব অ্যালকোহল যৌগের জারণ। তো দেখি অ্যালকোহল যৌগ কিভাবে কি জারিত হয়। 1 ডিগ্রি যদি অ্যালকোহল গ্রুপ হয় অর্থাৎ CH2OH 1 ডিগ্রি, সেটা প্রথম ধাপ জারিত হলে পরিণত হয় অ্যালডিহাইডে CHO তে। CH2OH পোর্শনটা জারিত হয় CHO তে। এবারে পুনরায় অ্যালডিহাইডের জারণ ঘটালে আমরা পাই কার্বক্সিলিক অ্যাসিড। আবার আমাদের যদি 2 ডিগ্রি অ্যালকোহল হয় তাহলে জারিত হয়ে তৈরি করে কিটোন। তাহলে 1 ডিগ্রি জারিত হয়ে তৈরি করে অ্যালডিহাইড, আর 2 ডিগ্রি অ্যালকোহল জারিত হয়ে তৈরি করে কিটোন যৌগ। এখন আমাদের জারক পদার্থ কারা, জারক কারা, কোন কোন রিএজেন্ট আমরা কমন ব্যবহার করি। প্রথমে করব আমরা K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট এবং ঘন H2SO4 এর মিশ্রণ। এছাড়া Na2Cr2O7 সোডিয়াম ডাইক্রোমেট এবং ঘন H2SO4 এর মিশ্রণ আমরা ব্যবহার করতে পারি। আর H2Cr2O7 ক্রমিক অ্যাসিডকে আমরা এখানে ব্যবহার করতে পারি। এছাড়া পটাশিয়াম পারম্যাঙ্গানেটকেও আমরা ব্যবহার করতে পারি জারক দ্রব্য রূপে। ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটকেও আমরা ব্যবহার করতে পারি জারক পদার্থ রূপে। তো দেখলাম কি তাহলে যদি 1 ডিগ্রি অ্যালকোহল হয়, ধরো মিথানল, মিথানলের কিন্তু একটা সুন্দর নাম বলেছিলাম কার্বিনল। K2Cr2O7 এবং ঘন H2SO4 দ্বারা যদি মিথানলকে জারিত করা হয় তাহলে মিথানল পরিণত হয় ফর্মালডিহাইডে। প্রথম ধাপে পরিণত হয় ফর্মালডিহাইডে। যদি আমরা ইথানলকে জারিত করি যেহেতু 1 ডিগ্রি, তাহলে ইথানল এই প্রসেসে জারিত হলে তৈরি করবে 2 কার্বনের অ্যালডিহাইড অ্যাসিটালডিহাইড। তাহলে মিথানল পরিণত হবে ফর্মালডিহাইডে, ইথানল পরিণত হবে অ্যাসিটালডিহাইডে। এইটাই যদি আমরা আইসোপ্রোপানল অর্থাৎ 2 ডিগ্রির ক্ষেত্রে ব্যবহার করি, তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল জারিত হবে কিটোন অর্থাৎ অ্যাসিটোন। এই বিক্রিয়াটি যেমন আমরা পটাশিয়াম ডাইক্রোমেট ব্যবহার করেছি তেমনি বায়ারের বিকারক অথবা আমরা যেটাকে বলি ক্ষারীয় পারম্যাঙ্গানেট, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটও ব্যবহার করতে পারি। তবে পটাশিয়াম ডাইক্রোমেট ব্যবহারের সুবিধা অসুবিধাটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি। পটাশিয়াম ডাইক্রোমেট তীব্র জারক পদার্থ। পটাশিয়াম ডাইক্রোমেট একটা তীব্র জারক পদার্থ যাহা 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করে অ্যালডিহাইডে পরিণত করে, কিন্তু
মাধ্যম থেকে যদি আমরা অ্যালডিহাইডকে সত্বর অপসারণ না করি, মাধ্যম থেকে যদি অ্যালডিহাইডটাকে আমরা সরিয়ে না নিই, তাহলে ওই অ্যালডিহাইড পুনরায় জারিত হয়ে যাবে। আমরা একটু আগেই পড়েছি অ্যালডিহাইড জারিত হলে কি হবে না, ওই অ্যালডিহাইড গ্রুপ পুনরায় জারিত হয়ে কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হবে। এবারে আসি কিটোনের ক্ষেত্রে। কিটোন এটা অভ্যন্তরীণ গ্রুপ, কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড প্রান্তীয় গ্রুপ, টার্মিনাল। তাহলে কিটোন নিশ্চয়ই সরাসরি জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিড হতে পারবে না। সেই ক্ষেত্রে কিটোনের বিভাজন ঘটবে। আমি দেখাচ্ছি, কিটোন বিয়োজিত হতে থাকবে, মানে এই কিটো গ্রুপটা যে কোনো একটা দিক ভেঙে যাবে। যেমন ধরো ইথানল, এই ইথানলকে যদি আমরা MnO4 OH মাইনাসের উপস্থিতি জারিত করি, তাহলে ইথানল প্রথম ধাপে জারিত হলো অ্যাসিটালডিহাইডে। এবারে ঘন উত্তপ্ত পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদি আমরা ব্যবহার করি, তখন কিন্তু অ্যালডিহাইড যৌগটি পুনরায় আর এক ধাপ জারিত হবে, পুনরায় আরেক ধাপ জারিত হবে এবং তৈরি করবে সম কার্বন যুক্ত কার্বক্সিলিক অ্যাসিড, অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড হবে। এবারে দেখো, যদি আমাদের এইটা আইসোপ্রোপানল নিতাম, তাহলে পারম্যাঙ্গানেট দিয়ে যখন আমরা জারিত করছি, পারম্যাঙ্গানেট দিয়ে যদি আমরা জারিত করি, সেই ক্ষেত্রে প্রথম ধাপে জারিত হয়ে কিটোন বা অ্যাসিটোনে পরিণত হবে। এবারে দ্বিতীয় ধাপে উষ্ণ MnO4 যখন আমরা ব্যবহার করলাম, এখানে একটা বিভাজন লক্ষ্য করব। যেহেতু দুদিকটা একই, যে কোনো দিকটা ভাঙতে পারে, এই দিকটাই তাহলে দুটো কার্বন রইল 2 কার্বনের অ্যাসিড, ওদিকে একটা কার্বন রইল 1 কার্বনের অ্যাসিড, অর্থাৎ এই একটা দিকে 1 কার্বনের অ্যাসিড ফর্মিক অ্যাসিড, আর একদিকে 2 কার্বনের অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিডে পরিণত হবে। কিন্তু যদি অপ্রতিসম হয়, এইখানে আসল কথা কি, যদি অ্যালকোহলটা আইসোপ্রোপানলের মতন প্রতিসম না হয়ে অপ্রতিসম হয়, ধরো বিউটান টু অল, এই বিউটান টু অল যদি হয়, তাহলে 2 বিউটানোনিক ট্রান্সটাইন জারিত হলো। এই পরে ভেবে দেখি, যদি এই দিকটা ভাঙে, তাহলে 1 কার্বন, এদিকে 3 কার্বন, যদি ডান দিকটা ভাঙে, এদিকে 2 কার্বন, ওদিকে 2 কার্বন, তাহলে কোনটা হবে? 4 রকমই তৈরি হবে না আমার কোন একটা নির্দিষ্ট সূত্র আছে, এখানে পপস রুল আছে, তো পপস রুলটাই বলছে কার্বনিল গ্রুপটা ছোট অ্যালকিল গ্রুপটার সঙ্গে থাকবে, কার্বনিল গ্রুপটা বিয়োজনের সময় থাকবে ছোট অ্যালকিল গ্রুপটির সাথে। তো ছোট অ্যালকিল গ্রুপ কোনটা? এইটা। এদিকে দুটো, এদিকে একটা, কার্বনিল গ্রুপে ছোটটার সময় যাবে, বড়টা আলাদা থাকবে। তাহলে একদিকটা হলো 2 কার্বনের, আরেক দিকটাও 2 কার্বনের, কার্বনিল গ্রুপটা থাকবে ছোট অ্যালকিল গ্রুপটার সাথে। এবারে যে জারণ বিক্রিয়াটা করব, সেটাকে আমরা বলছি কপার দ্বারা জারণ। উত্তপ্ত কপার চূর্ণের উপর দিয়ে অ্যালকোহল বাষ্পকে যদি চালনা করা হয়,
উত্তপ্ত কপার চূর্ণের উপর দিয়ে অ্যালকোহল বাষ্পকে চালনা করলে জারিত হয়ে কার্বনিল যৌগে পরিণত হয়। তবে 1 ডিগ্রি অ্যালকোহল জারিত হয়ে অ্যালডিহাইডে 1 ডিগ্রি অ্যালকোহল প্রায় 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত কপার দ্বারা জারিত হয়ে অ্যালডিহাইডে পরিণত হবে এবং 2 ডিগ্রি অ্যালকোহল জারিত হয়ে কিটোনে পরিণত হবে। আগের পদ্ধতিটা এবং এই পদ্ধতিটার তফাৎ হলো আগের রিয়েজেন্ট গুলো তীব্র জারক পদার্থ হওয়ায় ওরা ফার্দার জারিত করতো অ্যালডিহাইড বা কিটোনটাকে। এখানে জারক পদার্থটা কিন্তু অ্যালডিহাইড বা কিটোনের পুরো জারণ ঘটায় না, এটাই একটা সুবিধে। তাহলে আমাদের যদি পার্টিকুলার অ্যালডিহাইড বা কিটোনেই রাখতে বলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু কপার দ্বারা জারণটাকে ব্যবহার করতে পারবো। ধরো মিথানলকে কপার দ্বারা যদি আমরা জারিত করি 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কপার দ্বারা, তাহলে মিথানল পরিণত হবে ফর্মালডিহাইডে। যদি ওটা ইথানল হয় তাহলে ইথানল জারিত হবে অ্যাসিটালডিহাইডে CH2CH তে। তাহলে মিথানল থেকে হলো ফর্মালডিহাইড, ইথানল থেকে হলো অ্যাসিটালডিহাইড। ধরো আইসোপ্রোপানল আমরা 2 ডিগ্রি ব্যবহার করব, তাহলে এটা পরিণত হবে অ্যাসিটোনে, অ্যাসিটোনে পরিণত হয়ে যাবে। তাহলে 1 ডিগ্রি এবং 2 ডিগ্রি অ্যালকোহল এই পদ্ধতি যদি জারিত হয় তাহলে কিন্তু অ্যালডিহাইড বা কিটোনে পরিণত হবে। তবে 3 ডিগ্রি অ্যালকোহল এই পদ্ধতিতে জারিত হয় না, এটি মনে রাখবে। 3 ডিগ্রি অ্যালকোহল এই পদ্ধতিতে জারিত হয় না, বরং এক অণু জল ত্যাগের মাধ্যমে 3 ডিগ্রি অ্যালকোহল কি করে, এক অণু জল ত্যাগের মাধ্যমে অ্যালকিন যৌগে পরিণত হয়। ধরো 3 ডিগ্রি অ্যালকোহল রূপে আমরা টি বিউটানল নিয়েছি, টি বিউটানলকে যদি কপার দিয়ে জারিত করা হয় তাহলে পরিণত হয় 2 মিথাইল প্রোপিন, পরিণত হবে 2 মিথাইল প্রোপিনে। তাহলে এটি কিন্তু ব্যতিক্রমী। প্রশ্ন দেখবে তোমাকে এটাই দিয়ে বসে আছে। এই ব্যতিক্রমীটি মনে রাখবে। 3 ডিগ্রি অ্যালকোহল যথা টি বিউটানল কপার দ্বারা জারিত হয় না, বরং এক অণু জল ত্যাগের মাধ্যমে অ্যালকিন যৌগে পরিণত হয়। এই ওপেন ওয়ার জারণ আসলে এনপিভি বিজারণের বিপরীত পথ। এক্ষেত্রে কোনো একটা সেকেন্ডারি অ্যালকোহলকে অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইড এবং অ্যাসিটোন দ্রাবক নিয়ে জারিত করলে সেকেন্ডারি অ্যালকোহল, রিয়েজেন্ট অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইড এবং অ্যাসিটোন, তাহলে সেকেন্ডারি অ্যালকোহল জারিত হবে কিটোনে। এমপিভি বিজারণের সম্পূর্ণ একটা
বিপরীত পথ। দ্রাবক হিসাবে অ্যাসিটোন, সাইক্লোহেক্সানোন, প্যারাবেনজোকুইনোন প্রভৃতি ব্যবহার করা যায়। সাইক্লোহেক্সানোন স্ট্রাকচারটা এঁকে দিলাম, আর প্যারাবেনজোকুইনোন এগুলোকেও দ্রাবক হিসাবে ব্যবহার করা যায়। তাহলে যেমন সেকেন্ডারি অ্যালকোহল হিসেবে যদি আমরা আইসোপ্রোপানল নিই, তাকে অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইড এবং অ্যাসিটোন বা সাইক্লোহেক্সানোন বা প্যারাবেনজোকুইনোনের উপস্থিতিতে জারিত করলে অ্যাসিটোন পরিণত হয়ে আইসোপ্রোপানল পরিণত হবে অ্যাসিটোনে, এবং যদি উচ্চ কোনো দ্রাবক ব্যবহার করি, যেমন ধরো 2-বিউটানল, বিউটান 2 অল যদি ব্যবহার করি, তাহলে অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইড এবং অ্যাসিটোন দ্রাবকে ও জারিত হয়ে যাবে বিউটান 2 বা 2-বিউটাননে। এবারে উত্তম হাইড্রোজেন গ্রাহক সাইক্লোহেক্সানোন, প্যারাবেনজোকুইনোন ইত্যাদি যদি আমরা ব্যবহার করি, তাহলে দেখা যাচ্ছে কি অ্যালডিহাইড যৌগ জারিত হয়ে যাবে। সরি, অ্যালডিহাইডেও প্রাইমারি অ্যালকোহলকে জারিত করা যাবে যদি উত্তম জারক দ্রব্য যেমন সাইক্লোহেক্সানোন, প্যারাবেনজোকুইনোন প্রভৃতি ব্যবহার করা হয়, তাহলে 1 ডিগ্রি অ্যালকোহলকেও অ্যালডিহাইডে জারিত করা যাবে। এক্সাম্পল স্বরূপ ধরো বিউটানল, N-বিউটানল, এটাকে যদি আমরা অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইড এবং প্যারাবেনজোকুইনোন বা ধরো সাইক্লোহেক্সানোন মাধ্যম ব্যবহার করি, তাহলে বিউটানলে পরিণত হবে। ও পরিণত হবে কিসে? না বিউটানলে। তাহলে ওপেন ওয়ার জারণ দ্বারা যে কেবলমাত্র সেকেন্ডারি অ্যালকোহল গুলো জারিত হয় তা নয়, ওপেন ওয়ার জারণ পদ্ধতির দ্বারা আমরা 1 ডিগ্রি অ্যালকোহল গুলোকেও অ্যালডিহাইডে জারিত করতে পারি। এবার দেখো, অ্যালকোহলের আমরা শ্রেণী বিভাগ পড়েছি 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। তাহলে এদেরকে আমরা আলাদা করে শনাক্ত কিভাবে করব? এর জন্য সব থেকে ইজি যে মেথডটা তাকে বলে লুকাস টেস্ট। এখানে যে বিকারকটা ব্যবহার করা হয় তাকে বলা হয় লুকাস বিকারক।
তাহলে লুকাস বিকারক কি? ঘন HCl এবং অনাদ্র ZnCl2 এর মিশ্রণকে বলবো আমরা লুকাস বিকারক। এই লুকাস বিকারক কি করে না, লুকাস বিকারক OH গ্রুপকে Cl এ পরিণত করে দেয়। লুকাস বিকারক OH গ্রুপটাকে পরিণত করবে Cl এ, অ্যালকিল ক্লোরাইডে চেঞ্জ করে। তাহলে সবাইকার ক্ষেত্রেই তো একই হয়ে যাওয়া উচিত। লক্ষ্য করে দেখা গেছে 3 ডিগ্রি অ্যালকোহল লুকাস বিকারকের সাথে বিক্রিয়ায় লুকাস বিকারকের সাথে যখন বিক্রিয়া করে, 3 ডিগ্রি অ্যালকোহল লুকাস বিকারকের সাথে বিক্রিয়ায় সাথে সাথেই ইনস্ট্যান্টেনিয়াসলি একদম তুমি যেই মুহূর্তে মিশিয়ে দিচ্ছ সেই মুহূর্তেই মিশ্রণটিকে ঘোলা করে। তাহলে তুমি 3 ডিগ্রি অ্যালকোহল বা কোনো একটা অ্যালকোহলের সাথে যেই মুহূর্তে লুকাস রিএজেন্ট মিশিয়ে দেবে, মিশ্রণটা সেই মুহূর্তে হেজি হয়ে যাবে, ঘোলা হয়ে যাবে ঠিক সঙ্গে সঙ্গেই। যেমন ধরো টি বিউটানল 3 ডিগ্রি, এটার সাথে লুকাস টেস্ট করলে অর্থাৎ ঘন HCl এবং ZnCl2 এর মিশ্রণ দিলে ও টি বিউটাইল ক্লোরাইড তৈরি করবে এবং মিশ্রণটা ঘোলা হয়ে যায়, কারণ অ্যালকিল ক্লোরাইড গুলো জলের দ্রাব্যতার মান খুব কম। 2 ডিগ্রি অ্যালকোহল গুলি 5 মিনিটের মধ্যে দ্রবণটিকে ঘোলা করে। 2 ডিগ্রি অ্যালকোহল গুলির ক্ষেত্রে দ্রবণটি উইদিন 5 মিনিটস ঘোলা হয়ে যায়। 2 ডিগ্রি অ্যালকোহল যেমন তোমাদের আইসোপ্রোপানল, এটা লুকাস টেস্ট করলে 5 মিনিট সময়ের মধ্যেই অ্যালকিল ক্লোরাইডে পরিণত করে দেয় এবং 5 মিনিটের মধ্যে দ্রবণটা ঘোলা হয়। যদি 1 ডিগ্রি হয়, এইটি পয়েন্ট মনে রাখতে হবে, 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে মিশ্রণটিকে যদি না ঝাঁকানো হয় অথবা যদি উত্তপ্ত না করা হয় তাহলে মিশ্রণটি ঘোলা হবে না। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে মিশ্রণটিকে না ঝাঁকালে বা উত্তপ্ত না করলে ঘোলা হয় না। এই পার্থক্যটি মনে রাখতে হবে। বেসিক্যালি তোমাদেরকে এইভাবেই পার্থক্য আসে যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে কি করে তোমরা পার্থক্য করবে, তখন বলবে যে লুকাস টেস্ট করলে 3 ডিগ্রি অ্যালকোহল সঙ্গে সঙ্গে দ্রবণটিকে ঘোলা করে, 2 ডিগ্রি অ্যালকোহল 5 মিনিটের মধ্যে দ্রবণটিকে ঘোলা করে। 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে মিশ্রণটাকে না ঝাঁকালে বা উত্তপ্ত না করলে দ্রবণটা ঘোলা হয় না। আরেকটা টেস্ট আছে, এটাকে ভিক্টর মায়ার টেস্ট বলে, একটু জটিল যদিও। ভিক্টর মেয়ারের পরীক্ষা একটা আছে, এটা হলো যে 1 ডিগ্রি বা ধরো একটা অ্যালকোহল আমাদের 1 ডিগ্রি, তাকে আমি পরিণত করব অ্যালকিল হ্যালাইডে, অর্থাৎ আর CH2Cl এ করলাম SOCl2 ব্যবহার করে। এর সাথে AgNO2
এর বিক্রিয়ায় নাইট্রো যৌগ উৎপন্ন হয়। তাহলে কি করেছি না 1 ডিগ্রি অ্যালকোহলটাকে আমরা প্রথমে বা যে কোনো একটা অ্যালকোহলকে SaCl2 এর সাথে বিক্রিয়া করিয়ে আমরা ক্লোরাইড যৌগে পরিণত করলাম। তার সাথে AgO2 বিক্রিয়া করে নাইট্রো প্যারাফিন NO2 মানে নাইট্রো প্যারাফিন তৈরি হলো। এবারে এর সাথে বিক্রিয়া করাতে হবে আমাদেরকে HNO2 এর। তাহলে এর সাথে যদি আমরা HNO2 এর বিক্রিয়া করাই তাহলে তৈরি হবে নাইট্রোলিক অ্যাসিড। এখানে আমাদের তৈরি হবে কি নাইট্রোলিক অ্যাসিডে যাহা NaOH এর সংস্পর্শে লাল বর্ণ হয়। একটু জটিল স্টেপ কিন্তু। তাহলে স্টেপ গুলোকে আমি আরেকবার দেখে নিই। একটা হচ্ছে আইদার অ্যালকোহলটাকে অ্যালকিল হ্যালাইডে পরিণত করব, অথবা অ্যালকোহলকে লাল ফসফরাস এবং I2 এর সাথে বিক্রিয়া করিয়ে অ্যালকিল আয়োডাইডে পরিণত করা হবে, যার সাথে সিলভার নাইট্রেটের বিক্রিয়া করালে নাইট্রো প্যারাফিন বা নাইট্রো অ্যালকেন তৈরি হবে। তাহলে প্রথমে অ্যালকোহলের সাথে লাল ফসফরাস HI দিলে তৈরি হবে অ্যালকিল আয়োডাইড, তার সাথে সিলভার নাইট্রেটের বিক্রিয়া করালে আমরা পেয়ে যাব AgNO2 বিক্রিয়া করালে তাহলে তৈরি হবে নাইট্রো প্যারাফিন। এই নাইট্রো প্যারাফিন যৌগগুলোর এখানটায় লক্ষ্য করো আলফা কার্বনে দুটো হাইড্রোজেন আছে। এটা HNO2 এর সঙ্গে বিক্রিয়া করে তৈরি হবে নাইট্রোলিক অ্যাসিড। এই নাইট্রোলিক অ্যাসিড NaOH এর সংস্পর্শে লাল বর্ণ হয়। তাহলে এই স্টেপ গুলোর মাধ্যমে যদি দেখি আমরা লাল বর্ণ পেয়েছি তাহলে অ্যালকোহলটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি। এটাই যদি আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল হয়, 2 ডিগ্রি অ্যালকোহলকে লাল ফসফরাস এবং I2 এর সাথে বিক্রিয়া করালাম, ঠিক আছে। 2 ডিগ্রি অ্যালকোহল একইভাবে পরিণত হবে অ্যালকিল আয়োডাইডে, যার সাথে AgNO2 সিলভার নাইট্রেটের বিক্রিয়া যদি আমরা করাই তাহলে একটা কি তৈরি হচ্ছে না 2 ডিগ্রি নাইট্রো অ্যালকেন। 2 ডিগ্রি নাইট্রো অ্যালকেন তৈরি করলো। এবারে এই 2 ডিগ্রি নাইট্রো অ্যালকেনের সঙ্গে আমরা যখন HNO2 এর বিক্রিয়া করাবো তখন কিন্তু সিউডো নাইট্রোল তৈরি হবে, ছদ্ম সিউডো নাইট্রোল। এখানে দেখো NOH ছিল, এখানে যেহেতু একটা প্রোটন ছিল তাহলে এটা তৈরি হলো সিউডো ছদ্ম নাইট্রোল। সিউডো নাইট্রোল NaOH এর সংস্পর্শে নীল বর্ণ ধারণ করে। সিউডো নাইট্রোলটা কি না যাতে ইথার যোগ করে যদি আমরা ঝাঁকিয়ে দিই NaOH এবং ইথার যোগ করে তাহলে এটা নীল বর্ণ হবে। এখানে হয়েছিল লাল বর্ণ, এটাতে হলো নীল বর্ণ। তাহলে এখান থেকে আমরা পার্থক্য করতে পারি কোনটা প্রাইমারি আর কোনটা সেকেন্ডারি। তবে টার্সিয়ারির ক্ষেত্রে কি হবে যদি আমরা 3 ডিগ্রি একটা অ্যালকোহল ব্যবহার করি, টিবিউটানল ব্যবহার করতে পারো, সাপোজ ধরো 8COH ডিগ্রি, তার সাথে লাল ফসফরাস
এবং I2 এর বিক্রিয়া করালে আমার একটা 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড তৈরি হলো। এই 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড সিলভার নাইট্রাইটের সাথে বিক্রিয়ায় 3 ডিগ্রি নাইট্রো অ্যালকেন তৈরি হবে। কিন্তু মজার ব্যাপার, এখানে আলফাতে কোনো প্রোটন না থাকায় HNO2 দিলে কোনো বিক্রিয়া হবে না। তাহলে HNO2 এর সাথে বিক্রিয়া করে না। তাহলে প্রথম দুটো স্টেপ একই, লাল ফসফরাস I2 দিলে 3 ডিগ্রি অ্যালকোহল 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড হবে। 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড HNO2 এর সাথে 3 ডিগ্রি নাইট্রোপ্যারাফিন হলো। 3 ডিগ্রি নাইট্রোপ্যারাফিনের আলফা কার্বনে কোনো প্রোটন না থাকায় ও HNO2 এর সাথে বিক্রিয়া হয় না। তাহলে ভিক্টর মেয়ারের এই পদ্ধতি দ্বারা আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য করতে পারলাম। মনে রাখবার বিষয় কি, লুকাস টেস্ট যতটা সোজা, ভিক্টর মেয়ার কিন্তু এতটা সোজা পদ্ধতি নয়। কয়েকটা টাইপের যৌগ সম্পর্কে একটু পরিচিতিটা আমরা দেখি। যেমন একটাকে আমরা বলছি, যাকে কয়েকটা প্রকার অ্যালকোহল সম্পর্কে একটু পরিচিতিটা দেখে নিই। একটা হচ্ছে রেকটিফাইড স্পিরিট, 95.6% ইথানল এবং 4.4% জল, এই মিশ্রণটাকে বলা হয় রেকটিফাইড স্পিরিট। এটা কিন্তু অ্যাজিওট্রপিক মিশ্রণ। এই মিশ্রণটা কিন্তু অ্যাজিওট্রপিক মিশ্রণ। স্থির স্ফুটনাঙ্ক বিশিষ্ট তরল মিশ্রণকে অ্যাজিওট্রপিক মিশ্রণ বলে। এর পরেরটা কি, অ্যাবসলিউট অ্যালকোহল। অ্যাবসলিউট অ্যালকোহলটা কি না, 99.99% ইথানলকে অ্যাবসলিউট অ্যালকোহল বলে। অত্যন্ত উদগ্রাহী পদার্থ, খুব দ্রুত জল শোষণ করে নেয়। পরেরটা আসি, পাওয়ার অ্যালকোহল। যে দেশে পেট্রোল খুব মূল্যবান, পেট্রোল কম পাওয়া যায়, তাদের ওখানে পেট্রোলের সঙ্গে ইথানল এবং বেনজিনের একটা মিশ্রণ জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। ইথানল এবং বেনজিনের মিশ্রণ পেট্রোলের সাথে মিশিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এটা, এই মিশ্রণটা শক্তি উৎপাদক, তাপ উৎপাদক জ্বালানি, তাই এটাকে পাওয়ার অ্যালকোহল বলা হয়। এরপরে বলে ডিনেচার্ড স্পিরিট, অথবা আমরা বলবো মেথিলেটেড স্পিরিট। মেথিলেটেড স্পিরিট, দেখো ইথানল তো অনেক রকম বাণিজ্যিক কাজে লাগে। এইবার এই ইথানল নেশার কারণ হিসাবে ব্যবহার হয় বলে বাজারে যে ইন্ডাস্ট্রিয়াল পারপাসের জন্য যে ইথানলটা, সেটাকে পানের অযোগ্য, পানীয় হিসাবে যাতে ব্যবহার না করা যায়, তার জন্য ইথানলের সাথে মিথানল, বিষাক্ত মিথানল, দুর্গন্ধযুক্ত পিরিডিন, ন্যাপথা, কোল্টার প্রভৃতি মিশিয়ে পানীয় অযোগ্য বানায় এটাকে, যেটাকে ভার্নিশের কাজে, রং করার কাজে ইত্যাদিতে ব্যবহার করা যায়। এই প্রকার মিথানল যুক্ত বিষাক্ত দুর্গন্ধযুক্ত ইথানলকে মেথিলেটেড স্পিরিট বলা হয়। ইথানল যাতে পানীয় না হয়ে যায় তার জন্য ভার্নিশ অ্যালকোহল যেটা, এটাতে মিথানল মেশানো হয়, বিষাক্ত পদার্থ পিরিডিন, ন্যাপথা ইত্যাদি মিশিয়ে দেয়। এটাকে বলা হচ্ছে আমাদের মেথিলেটেড স্পিরিট।